ঢাকার চিঠি সাজিদ টকের একটা নতুন আয়োজন, যেখানে মূলত আমরা সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। এর প্রথম পর্ব শুরু হচ্ছে একটা বিয়োগান্তক ঘটনা দিয়ে। আমরা যেটা জানি যে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং জামায়াতের সাবেক নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি এবং প্রার্থনা করি তার পরকালের ভ্রমণটা যেন ভালো হয়, শুভ হয়। এমনিতে ব্যারিস্টার রাজ্জাককে আমি দীর্ঘদিন ধরে চিনতাম। সুপ্রিম কোর্টের সাংবাদিকতার সুবাদে প্রায় 19-20 বছর ধরে আমি ওনাকে দেখেছি। এমন না যে ওনার সঙ্গে আমার কোনো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তবে আমি ওনাকে খুব ভালোভাবে চিনতাম। তো ব্যারিস্টার রাজ্জাকের যে দিকটা এখন সবাই বলছেন সেটা আসলে সত্য, এবং যে দিকটা আসলে অন্য অনেক আইনজীবী থেকে তাকে আলাদা করেছে সেটা হচ্ছে তার মার্জিত ব্যবহার, মার্জিত ভাষা। আমরা যেটা দেখেছি যে সিনিয়র আইনজীবীরা কখনো কখনো আদালতে রেগে যান, কিন্তু ব্যারিস্টার রাজ্জাককে আমরা বহু বছর শুনানি করতে দেখেছি খুব গুরুত্বপূর্ণ মামলায়, কিন্তু কখনো ওনাকে উচ্চস্বরে কথা বলতে দেখিনি। উনি মৃদু ভাষায় অত্যন্ত ভদ্রতার সঙ্গে নিজের বক্তব্য উপস্থাপন করতেন। বড় আইনজীবীদের যেটা হয়, তারা কিন্তু আবার নিজের পয়েন্ট থেকে কখনো সরেন না, মানে নিজের বক্তব্যটা তিনি দিয়েছেন এবং খুব কঠিন সময়ে, খুব চাপের মুখেও, যখন পরিবেশটা ছিল খুবই ওনার জন্য আসলে ভয়ঙ্করই বলা যায়, সেই সময়ও আমরা যেটা দেখেছি ব্যারিস্টার রাজ্জাক তার পয়েন্টে অটল ছিলেন, কিন্তু সে কথাটা তিনি বলতেন খুব ভদ্র ভাষায়, খুব মোলায়েম ভাষায়, এবং কখনো কখনো হয়তো এমন সব প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাকে যেখানে তার রেগে যাওয়ার কথা ছিল বা তীব্র প্রতিক্রিয়া দেখানোর কথা ছিল, কিন্তু আমরা যেটা দেখেছি যে ব্যারিস্টার রাজ্জাক সবসময় হাসি মুখে খুব মোলায়েমভাবে নিজের বক্তব্য উপস্থাপন করেছেন। আমার কিছু কথা আছে সেগুলো আমি, এবং নিশ্চিতভাবেই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সেরা আইনজীবীদের তিনিও একজন, এবং আইনের বাহিরেও আমরা যেটা আগেই বলেছি যে জামায়াতের রাজনীতিতে তিনি দীর্ঘদিন সক্রিয় ছিলেন, এবং তার একটা মডারেট মুসলিম রাজনৈতিক দল নিয়ে তার একটা বিরাট স্বপ্ন ছিল। এই স্বপ্ন হয়তো পূরণ হয়নি, এবং আমরা যেটা জানি যে 2013 সালের দিকে অনেকটা চাপের মুখে বাধ্য হয়ে তাকে বাংলাদেশ ত্যাগ করতে হয়েছিল, এবং দীর্ঘদিন তিনি রোগাক্রান্ত ছিলেন, লন্ডনে ক্যান্সারে ভুগছিলেন। তবে ব্যারিস্টার রাজ্জাকের জন্য যেটা ভালো হয়েছে, মানে যেটা খুব আনন্দের ব্যাপার, যে তিনি তার মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছিলেন 5ই আগস্টের পর, এবং মাতৃভূমিতে তার মৃত্যু হয়েছে, দাপন হয়েছে। আরেকটা বিষয় যে নাগরিক পার্টির অন্যতম নেতা এবং হাসিনা বিরোধী যে উত্থান বা বিপ্লব যে নামই আমরা ডাকি, তার একটা অন্যতম প্রধান চরিত্র এবং অন্যতম প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ, তিনি নানা কারণেই আলোচিত। তো আমরা যেটা দেখলাম যে গাজীপুরে তার উপর হামলা হয়েছে, এই হামলায় এরই মধ্যে 150 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এটাকে নিশ্চিত করে বলা যাচ্ছে যে যারা হামলা করেছে তারাই গ্রেপ্তার হয়েছে। এটা কিন্তু শক্তভাবে নিরসন করা উচিত। প্রথমত হাসনাত আবদুল্লাহর মতো মানুষদের উপর হামলা কিন্তু একটা আতঙ্ক তৈরি করছে, এবং কি পরিমাণ দুঃসাহস হলে এই আমলে, এই পরিস্থিতিতেও তারা হাসনাত আবদুল্লাহর উপর এরকম একটা ভয়ঙ্কর হামলা চালাতে পারে। আমরা মনে করি এটা সরকারের খুবই দায়িত্ব এই বিষয়ে নিরপেক্ষ তদন্ত করা, এবং যারা এই অপরাধের হামলায় জড়িত তাদেরকে কঠোর শাস্তির মুখোমুখি করা। আরেকটা বিষয় আমরা যেটা সবাই জানি যে 5ই আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু যেটা হচ্ছে ভারতে উনি নীরব নাই আর কি। ভারতে উনি কি অবস্থা আছেন সেটা নিয়ে নানা আলোচনা আছে, নানা রকম তথ্য হাজির হয়, নানা রকম গুজব গুঞ্জন খবর বের হয়, কিন্তু আমরা যেটা দেখছি যে তিনি নানা মাধ্যমে, কখনো টেলিফোনে, কখনো ওই তাদের দলের ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে তার বক্তব্য দিয়ে যাচ্ছেন। এবং যেটা খুবই দুঃখজনক যে শেখ হাসিনা আসলে পাল্টান নাই, উনি উনার মতোই আছেন। এবং আমি যেটা সর্বশেষ তার একটা বক্তব্যের পুরোটা শুনিনি সত্য কথা বলতে, শুরুর দিকে কয়েকটা কিছু অংশ শুনেছি, এবং দেখলাম সেই পুরনো শেখ হাসিনাই, ওই যে আমি কি দোষ করেছি সেই মতবাদে তিনি এখনো পরিপূর্ণভাবে বিশ্বাস করেন, তিনি একদম নিষ্পাপ,
তিনি এ ব্যাপারে তার কোনো সন্দেহ নাই এখন পর্যন্ত। তবে আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং যে আমি প্রফেসর ইউনূসের সরকার যখন দায়িত্ব নেয়, তো সাংবাদিকতা যেহেতু করি, নানা রকম লোকের সঙ্গে কথাবার্তা হয়। এক শ্রেণীর মানুষ ওই 5 তারিখের পর থেকেই বলে আসছে যে ইউনূস সরকার যখন দায়িত্ব নিল তারপর থেকেই যে এই সরকার নির্ধারিত মেয়াদে নির্বাচন দিবে না, অনেক দিন থেকে যাবে। যদিও সরকার এরই মধ্যে একটা ডেডলাইন দিয়েছে তার মেয়াদের ব্যাপারে, কিন্তু তার ব্যাপারে নানা রকম কিছু গুঞ্জন আলোচনা রয়েছে। তো আমি দেখলাম যে সেই গুঞ্জনের একটা অন্যতম প্রধান চরিত্র শেখ হাসিনা নিজে। কারণ ওই অডিও ক্লিপে দেখলাম তিনি বলছেন যে ইউনূস সরকার নির্বাচন দেবে না। নির্বাচনটা হঠাৎ ওনার কাছে এত প্রিয় হয়ে গেল। এত বছর 17 বছর সেই নির্বাচন কেন আপনার প্রিয় ছিল না, কেন আপনি মানুষকে ভোট দিতে দিলেন না, সেটা একবার নিজেকে জিজ্ঞেস করেন, অন্তত মানুষকে এক্সপ্লেইন করেন। তো সেটা করার জন্য আর প্রয়োজন নাই। ওই অডিওতেও সেটার জবাব আছে। তিনি বলেছেন যে আমাকে বলা হত্যাকারী, আমি কাদের হত্যা করেছি, আমি তো তদন্ত করার জন্য বিচার বিভাগীয় কমিশন গঠন করে দিয়েছি। আরে ভাই, এটা তো জাতিসংঘ তদন্ত করেছে। জাতিসংঘের তো আপনার উপর কোনো ক্ষোভ রাগ থাকার কোনো কারণ নাই। জাতিসংঘ তদন্ত করে বলছে যে 1500 থেকে 3400 মানুষ মারা গেছেন, এবং জাতিসংঘের যে রিপোর্টের যদি সারমর্ম আমি বুঝে থাকি, সেখানে আপনাকে মাস্টার মাইন্ড বলা হচ্ছে। এই সমকালীন ইস্যু নিয়ে ঢাকার চিঠির আজকের পর্ব যখন আমি রেকর্ড হচ্ছে, তখন যেটা দেখতে পাচ্ছি যে লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার 2 পুত্রবধূ সহ দেশে ফিরছেন। নানা রোগে তিনি আক্রান্ত ছিলেন, এখনো আছেন, কিন্তু কিছুটা সুস্থ হয়েই তিনি বাংলাদেশের দিকে যাত্রা শুরু করেছেন। এখানে একটা গুঞ্জন ছিল, খালেদা জিয়া যখন বিদেশ যায় তখন আমি নবনীতা চৌধুরীর একটা ইউটিউব শো শুনছিলাম, আর সোশ্যাল মিডিয়াতে তো নানা লোক লিখছিল। নানা লোক বলতে এরা আসলে বেশিরভাগই আওয়ামী লীগের রিলেটেড। এরা বলছিল যে -2 এখন কার্যকর হয়ে গেছে, শেখ হাসিনা আগে চলে গেছে, এখন খালেদা জিয়াও চলে গেল। তো খালেদা জিয়া তো এখন ফিরে আসছেন, তাহলে -2 ফর্মুলার কি হলো? আপনাদের এইসব তত্ত্ব জ্ঞান গর্ব আলোচনার কি হলো? খালেদা জিয়ার সঙ্গে তার 2 পুত্রবধূ ফিরছেন, এর মধ্যে ডক্টর জুবাইদা রহমান তারেক রহমান যিনি স্ত্রী, তিনি প্রায় 17 বছর পর দেশে ফিরছেন। তার এই ফেরা নিয়ে বিএনপি রাজনীতিতে ভেতরে বাইরে নানা আলোচনা রয়েছে, তবে আমি নিজে যতটুকু বুঝি বা জানি, তার আসলে রাজনীতিতে সক্রিয় হওয়ার সম্ভাবনা খুবই কম। বিভিন্ন সূত্র যেটা বলে, জিয়া পরিবারের ভবিষ্যৎ ব্যক্তি হিসেবে ব্যারিস্টার জাইমা রহমানেরই বিএনপি রাজনীতিতে সক্রিয় হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঢাকার চিঠি আজকের পর্ব এখানেই শেষ করলাম।